সকাল ৫টা ৪০ ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ আদায় করে নিলাম। তারপরে আবার একটু শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। ৭টা ৩০ দিকে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। রান্নাঘরে যে একটা ডিম ভাজি করলাম, আর কালকে রাতের ভাত ছিল, তাই একটু খেয়ে নিলাম। তারপরে সকাল ১০টার পরে আবার ঠিকমতো ফ্রেশ হয়ে একটা সাদা শার্ট, কালো রঙের প্যান্ট আর কালো শু পরে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো একটা কোম্পানিতে চাকরির খবর পড়েছিলাম খবরের কাগজে, সেখানে ছোট একটা পদে কাজের জন্য ইন্টারভিউ যাচ্ছি, সেই জন্য এসব পড়লাম। নয়তো সবসময় এমনই একটা গেঞ্জি আর প্যান্ট পরে থাকি। ইন্টারভিউ 11টার পরে হবে, সেই জন্য তেমন তাড়া নেই আমার। রিক্সা ডেকে সেটাতে উঠলাম আর অফিসের ঠিকানা দিলাম। সে তার মন মতো রিক্সা চালাতে লাগলো। ও সরি, আমার পরিচয় তো দেওয়া হলো না। যদিও আমার ডাকনাম নীল, বন্ধুরা তাই ডাকে, তবে আমার নাম মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। নামটা পুরো, তবে এই নাম যে আমার, তাতে আমি অনেক খুশি, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু এবং শ্বশুরের নাম এটা, তাই এটা কখনোই পুরাতন হতে পারে না। আর একটা কথা, আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনটাই ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন। তাই কেউ আমার নাম এবং আমাকে নিয়ে মজা করলেও তেমন গুরুত্ব দেই না, কারণ আমার মতো এত সৌভাগ্য কয়টা মানুষের হয়। আমি আমার বাবা মায়ের তৃতীয় এবং ছোট ছেলে, কিন্তু এই তো 3 মাস হলো আমার অনার্সের রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, A+ সব বিষয়ে। আমি কিন্তু পড়ালেখা করি না, বাস্তব কথা। আমার বড় 2 ভাই আছে, তারা বিবাহিত, আর আমার পরিবার সবাই আমার থেকে অনেক দূরে থাকে, কারণ আমি ঢাকাতে থাকি। আর এই যা পরিচয় দিতে দিতে চলে এসেছি অফিসের সামনে, পরে আস্তে আস্তে আরও জানতে পারবেন। আপাতত এইটুকু থাকুক। আমি রিক্সা ভাড়া মিটিয়ে অফিসের ভেতরে প্রবেশ করলাম। 6 তলা বিশিষ্ট ভবন এটা, বোঝাই যাচ্ছে অনেক বড়, দামি এবং ভালো মানের কোম্পানি। ভেতরে যেয়ে দেখি অনেক লোক বসে কাজ করছে তাদের নিজের ডেস্কে। কয়েকটা ডেস্ক খালি আছে, ভাগ্যটা সাথে থাকলে হয়তো একটাই আমি বসতে পারবো। একজনকে জিজ্ঞেস করলাম ইন্টারভিউ কোন দিকে হচ্ছে, সে বাম দিক দেখিয়ে বলল, আর সেখানে ডান পাশে সবাই বসতে। আমিও একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। একটু পরেই 3য় তলায় পৌঁছে গেলাম, আর লোকটার কথা মতো ডান দিকে থাকা সোফায় বসে পড়লাম। 30 মিনিট বসে থাকার পর একজন লোক, হয়তো পিয়ন, সে আমাকে ডেকে নিয়ে গেল একটা রুমে আর ভেতরে প্রবেশ করতে বলল। আমিও আল্লাহর নাম আর দোয়া দুরূদ পড়তে পড়তে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। যে দেখি মাত্র একজন লোক। যাক, বাঁচা গেল, কপাল ভালো, নয়তো 2-3 জন বসে থাকতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ইন্টারভিউয়ের জন্য। বুঝেছি, বসো। আর তোমার ফাইলটা দাও। জি স্যার, এই নিন। স্যার আমার কাগজপত্রগুলো মন দিয়ে দেখলো। তারপরে দেখলাম স্যারের মুখে মুচকি হাসি, যেন বড় কিছু একটা পেয়েছে। তারপরে আমাকে 5টার মতো প্রশ্ন করলেন, আর আমিও আল্লাহর রহমতে ঠিকঠাক উত্তর দিতে পেরেছি। এগুলো সব তোমারই? জি স্যার, যে কোনো প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আটকাতে পারবেন না। বাহ, প্রাউড অফ ইউ ইয়াং ম্যান। তোমার মা বাবা একটা সঠিক ছেলে জন্ম, ধন্যবাদ স্যার। তাই সব কাজ ঠিক মতো, ইনশাআল্লাহ। আর না পারলে যা লস হবে তোমাকে তার ক্ষতিপূরণ। আমি রাজি স্যার, আর নিজের ওপর ভরসা আছে আমার। এমন উদ্দীপনা আর সাহসী ছেলেই চাই, যে আমার কোম্পানির জন্য পারফেক্ট। তাহলে কি আমার চাকরিটা পাক্কা ভাববো? কিন্তু কিছু টাকা দিয়ে। কিসের টাকা স্যার? এত বড় কোম্পানিতে কাজ করবে, কত টাকা বেতন পাবে, আমাদের কি কিছু পাওয়ার নেই? বেশি না, মাত্র 5 লাখ টাকা দিই। সরি স্যার, আমার অত টাকা নেই, আর থাকলেও দিতাম না, কারণ এই ঘুষ দেওয়া নেওয়া দুটোই পাপ। তাছাড়া এটা অপরাধও। আমি আসি স্যার, ধন্যবাদ। মন খারাপ করে যেই না চেয়ার থেকে উঠতে যাব, তখনই স্যার বলে উঠল, কংগ্রেস, তোমার চাকরি পাক। সরি স্যার। আগামী 2 দিন পর থেকে তোমার কাজ শুরু। যদিও তোমার পোস্টটা একটু ছোট, কিন্তু মন দিয়ে কাজ করো, আমি তোমাকে উপরে উঠাবো। কিন্তু আমি তো টাকা দেব না স্যার। আমার এমন কোনো ছেলে চাই না যে ঘুষ দিবে অথবা নিবে, কারণ এতে কোম্পানির ক্ষতি হবে, কারণ সেই টাকার বিনিময়ে কোম্পানির ক্ষতিও করতে পারে।
তাই সবাইকে এই পন্থা প্রয়োগ করেছি, কিন্তু তুমি আর একটা মেয়ে শুধু পাস করেছো। অনেক অনেক ধন্যবাদ স্যার। তোমার বর্তমানে বেতন কম, 15,000 টাকা, তবে পরে কাজের ধরন থেকে আসো। আর মনে রেখো, কোর্স। জি স্যার। আমি স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসলাম হাসি মাখা মুখ নিয়ে। এতে কয়েকজন জ্বলল, তাতে আমার কি, আমি তো চাকরি পেয়ে গিয়েছি, হুররে। যাই হোক, খুশিতে বাড়িওয়ালাকে মিষ্টি খাওয়াইলাম আর নিজেও খেলাম। মিষ্টি আমার খুব প্রিয়, যে তাই পরের দিন কাজের জন্য মনকে স্থির করলাম আর নিজেকে প্রস্তুত করলাম। আজ থেকে আমার অফিস শুরু। ভালো মতো পোশাক পরিধান করে অফিসে সঠিক সময় পৌঁছে গেলাম। এসে জানতে পারি আমার ডেস্ক 3 তলায়। তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উপরে উঠতে গিয়ে একটা ধাক্কা। এফবিতে অনেক গল্প পড়েছি, ধাক্কা লাগলেই নাকি থাপ্পড় দেয়। সেই ভয়ে সাথে সাথে 2 হাত দিয়ে আমার নরম গালে যেন কোনো থাপ্পড় না পড়ে, আর ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আসি। তখন বুঝলাম কেউ হাসছে। ধীরে ধীরে দেখি সামনে থাকা মেয়েটা আমাকে দেখে হাসছে। কিছুটা লজ্জা পেলাম। আসলে দুঃখিত, আমি দেখতে পারিনি আর থাপ্পড় দিতে পারেন তাই অমন করলাম আর কি। সুন্দর হাসি। কিছু কই না তো, আমতা আমতা করে বললাম। আমার সুন্দর নাম। আপনার নাম? আবু বক্কর সিদ্দিক। ওয়াও, খুব 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 সুন্দর নাম। ধন্যবাদ, ভাবলাম ওল্ড বলবেন। না, এটা অনেক। আর আপনিও আমাকে নীল ও। জি, আমার ডেস্কে যাব, বাই। বাই। আমি চলে আসলাম আর পিয়ন চাদর থেকে আমার ডেস্কটা দেখে নিলাম। সেখানে যে বসলাম, মেয়েটার কথা মনে পড়লো। ও সরি, ওর নাম তো মেঘা। মেঘার ব্যবহারও ভালো, অন্য মেয়েদের মতো বদমেজাজি না। যাই হোক, আমার টেবিলে 2টা ছোট ফাইল রাখা আছে, সেগুলো কাজ করতে লাগলাম। বুঝতে তেমন কোনো অসুবিধা, কারণ ভাইয়ের ফাইলের কাগজ মাঝে মাঝে করেছি আমি। বিকেল 4টার দিকে স্যারের রুমে আমার ডাক পড়লো। আমি অনুমতি নিয়ে প্রবেশ করলাম। স্যার, নতুন অফিস কেমন লাগছে? খুব ভালো স্যার। তোমাকে 2টা ফাইল দেওয়া আছে, কমপ্লিট করেছো? জি স্যার, আরও আগে। স্যারের সাথে আরও কিছু কথা বলে ডেস্কে চলে আসলাম। লাঞ্চও করা হয়নি, 5টার সময় ছুটি হলো। আমি বাসায় এসে গোসল করে রান্না করে খেয়ে শুয়ে পড়লাম। এভাবে 1 মাস কাটলো। এই 1 মাসে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আর সফলও হয়েছি। অনেক ভালো আর বড় ফাইলও শেষ করেছি। পরের মাস থেকে আমার বেতন 22,000 টাকা। টাকায় সিনিমিনি করতে আছে মোর, এত টাকা। তাছাড়া একটা গুড নিউজ, অফিস থেকে যেই 10 জনকে ফ্ল্যাট দেওয়া হয়েছে তাদের মধ্যে এই ছোট কর্মচারী মানে আমিও একজন। যাক বাবা, আর ভাড়া দিতে হবে না, টাকা বাঁচলো। বাসায় 3,000 টাকা পাঠিয়ে দিলাম আম্মু আর আব্বুকে কাপড় কেনার জন্য। 1000 হলো প্রথম বেতন, কিন্তু আমার টাকা ওদের লাগবে না। ভাইয়াদের ইনকামই অনেক। আমার কাছে থাকলো 12,000। 5,000 টাকা আগের বাসায় ভাড়া দিতে হলো, থাকলো 7,000। দিব্যি চলবে 1 মাস। আজকে আমি নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি, অনেক ভালো লাগছে। অফিস শেষে ফ্ল্যাটে আসার আগে ভাবলাম একটু বাজার করেই। যেই ভাবা সেই কাজ। বাজার থেকে 1 হালি ডিম আর আলু কিনলাম, মানে আজ ডিম আলুর তরকারি খাবো। আমার রুমটা আবার 4 তলা। ধুর, ভালো লাগে না। লিফটও নেই, কারণ মাত্র 5 তলা বাসা। টুকটুক করে 1 পা 2 পা করে উঠতে লাগলাম। সিঁড়ি বেয়ে এত ওঠানামা ভালো লাগে না। 1 তলায় রুমটা দিলে কি এমন ক্ষতি হতো, এইসব ভাবতে ভাবতে ওপরে উঠছি। আর ঠিক তখনই লাগলো একজনের সাথে ধাক্কা। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আমার ডিমের পলিথিনটা পড়ে যেতে লেগেছিল, কিন্তু তখন কোনো রকমে ধরে ফেলেছি। যদি ডিম ভাঙ। উপর দিকে চোখ তুলে দেখি একটা মায়াবতী মেয়ে, মুখটা গোমরা করে আর কিছুটা ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এভাবে ধাক্কা লাগাতে ভয় পেয়েছে যদি কিছু বলি, কারণ দোষ মেয়েটারই, সেই দৌড়ে নামছিল। সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, একটু ভাব নিলাম। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো আগে এখানে দেখিনি। নতুন উঠেছি, 4 তলার। ও, পাশেটা আমার, মানে বাবার আর কি। জি, আমি আসি। নামটাই তো সুন্দর না। প্রয়োজন এত মিনমিন করে বলল।
আমি তাড়াতাড়ি করে রুমে এসে রান্না করার জন্য আলু আর ডিম সেদ্ধ করতে দিলাম। ভাগ্যিস ডিম পরে ভাঙেনি, নয়তো একেবারে সব শেষ হতো। টাকাও নিতে পারতাম না। মেয়েটি একটু বেশি ভদ্র, রাগী মেয়ে হলে এতক্ষণে 2 গালে 4টা যাকগে, এসব বাদ দেই। একটু ফ্রেশ হয়ে এসে রাইস কুকারে চাল তুলে দিলাম। ডিম আর আলু সেদ্ধ হতে এখনও 8 মিনিট লাগবে। তাই রুমটা লক করে বাসার নিচের দোকানটায় এসে 4টা স্পিড নিয়ে চলে আসলাম। আর কোম্পানি থেকে সব দেওয়া হয়েছে, টিভি, ফ্রিজ, খাট সব। স্পিড 4টা ফ্রিজে রেখে তরকারি রান্নায় মন দিলাম। পুরো 45 মিনিট পরে খেতে বসলাম। খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন আবার অফিস আছে। এভাবে প্রায় 15 দিন কেটে গেল। আর অফিসের বসও আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছে, কারণ কাজে কোনো ফাঁকিবাজি নেই আমার। আর যা করি তাতে 95%ই ঠিক, মাঝে মাঝে একটু একটু ভুল হয়। এই কয়দিনে সেদিনের ধাক্কা লাগা মেয়েটার সাথে কয়েকবার চোখে চোখ পড়েছে, কিন্তু কথা বলা হয়নি। আমি 45 মিনিট আগে যে আমার কাজ দেখি একটু। একদিন সকালে অফিসে যাওয়ার সময় পাশের বাসায় ফ্ল্যাটটাতে ঝগড়া শুনতে পেলাম, কারণ বুঝতে পারলাম না। কি খবর, কেমন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা কাজকর্ম কেমন? হ্যাঁ, আল্লাহর রহমতে খুব ভালো। সেম। জানেন স্যার, একটা মেয়ে আছে, আমার বান্ধবী হয়, তাই আমার কোনো ভয় নেই। ও তাই? ভালো। সে আর 2 মাস পর থেকেই বসের চেয়ারে বসবে। ও তাহলে স্যার এই বয়সে আরাম করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আসছি, পরে কথা হবে। আর আগামী 3 দিনের মধ্যে আপনার নিচতলা ফ্ল্যাটে শিফট হচ্ছে। গ্রেট। মেঘা চলে গেল, আমিও মন দিয়ে কাজ করতে লাগলাম। 5টার সময় অফিস ছুটি হলো। আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। তখন দেখলাম পাশের ফ্ল্যাটের আঙ্কেল রাগী ফেস নিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে বিস্কুট খেয়ে একটু ছাদে আসলাম। এসে দেখি সেদিনে সেই মেয়েটা বসে বসে কাঁদছে। মনে হচ্ছে আঙ্কেল খুব বকা দিয়েছে, তাই বসে বসে কাঁদছে। আমি ওখানে দাঁড়িয়ে হালকা কাশি দিলাম। তখন মেয়েটি কান্না থামালো। কি যে হলো প্রশ্ন করেই বসলাম। কাঁদছেন যে ছোট বাচ্চার মতো? সরি, বাবা বকেছে তাই কাঁদছি। ও কেন বকেছে জানতে পারি কি? শুনবেন? হুম। আমাদের ভার্সিটি থেকে পিকনিকে যাবে, আর সেই জন্য 2000 টাকা চেয়েছে। আমার কাছে 2000 টাকা আছে, কিন্তু বাবা টাকা না দিয়ে উল্টো বকাবকি করলো সকাল থেকে। ও এই কেস? জি। আমার নাম তো এখনো জানেন না হয়তো। জি। আমার নাম নুসরাত জাহান ফারিয়া। খুব সুন্দর তো আপু। আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ওল্ড কিন্তু ভালোই। নামের কদর করতে শিখেননি, আমাকে নীল বলে ডাকতে বল। দ্যাটস বেটার। আধুনিক যুগে মেয়ে, কি আর বলবো। আমি ওকে ওখানে বসিয়ে রেখে আমার রুমে আসলাম। কালকে বাসা থেকে মিথ্যা বলে 6000 টাকা নিয়েছি, সেটা আছে। সেখান থেকে 2000 টাকা নিয়ে আবার ছাদে আসলাম। এই নিন টাকা। টাকাটা এগিয়ে দিয়ে। মানে কিসের টাকা? আপনার পিকনিকের জন্য। তো আপনি? বড় ভাই হিসেবে দিচ্ছি। না, আমি এটাকে কি করে নিব? কেন, বড় ভাই কিছু? নিতাম তো। তাহলে দিচ্ছি, রাখুন। কিন্তু? কোনো কিন্তু না, এই নিন 2000 টাকা রাখুন। এটা টাকাটা দিয়ে রুমে চলে আসলাম। টাকাটা পেয়ে মেয়েটা মনে হলো অতিরিক্ত খুশি হয়েছে। রুমে এসে হালকা তরকারি আর ভাত রান্না করে খেয়ে দিলাম একটা ঘুম। 2 দিন পরে মেঘা চলে আসলো আমার নিচতলার ফ্ল্যাটে। 2 মাস কেটে গেল কাজ করার চাপেই। এই মাসে তো বেতন বেশি পেয়েছি, তাই বাসায় 6000 টাকা পাঠিয়ে দিছি। কারণ আমি ছোট বাচ্চাদের মতো অতিরিক্ত বিস্কুট, চানাচুর, জুস খাই, এইসব আর কি। এর মধ্যে মেঘার সাথে ভালোভাবে জমে, কিন্তু এখনো আপনি আপনি করে বলি। মেঘা ওর বাবা মার সাথে ফ্ল্যাটে উঠেছে, আর আমি মাঝে মাঝে আমাকে বিরিয়ানি দিয়ে যেত যখন ওরা রান্না করতো। স্বাদের কথা কি বলবো, খেতে চাইলে চলে আসেন। তো সেদিন 5টায় অফিস ছুটি হয়, আর আমি তখনই মেঘার সামনে হাজির। খুব তাড়া আছে নাকি? না তো, কেন? আপনি কত কি খাওয়ান তাই ভাবছি। কি ভাবছি? আপনাকে ফুচকা খাওয়াবো। সত্যি? কিছুটা চিৎকার আর আনন্দের সাথে বলল। আমি তো ভেবাচায় খেয়ে গেছি ওর অতিরিক্ত রিয়াক্ট দেখে। জি, যাবেন নাকি? অসুবিধা? আরে না, চলুন চলুন, আর দেরি হচ্ছে না।
হাসছে। না এমনি চলুন, উল্টো দিকে ফুচকার দোকান। হেঁটে যাবেন? মাত্র তো 60 মিনিট। ও চলুন চলুন। দুজন ফুচকার দোকানে যেয়ে 2 প্লেট ফুচকা অর্ডার দিই। আমিও খেতে পারি যে। একটু পরে 2টা ফুচকা প্লেট দিয়ে গেল। দুজন খাওয়া শুরু করলাম। কারো মুখে পানি আসলে কর্তৃপক্ষ দায়ী না। খাওয়া শেষে বিল মিটিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম দুজন। আমার কেন জানি অস্বস্তি লাগছিল মেঘার অত পাশে বসতে। বাসায় এসে আবার এক নিয়ম, তবে আজকে আর কিছু খেলাম না, পেট ভর্তি আছে ফুচকা খেয়ে। এইভাবে আরও 1 মাস কেটে গেল। আর এইবার আমার ছোট প্রমোশন হয়েছে, কারণ এখন আমার জায়গা ম্যানেজারের পিছনে। যে 3 জন কাজ করে তাদের নিচে, বলতে গেলে বলা যায় তাদের সাথেই। আর এখন বেতন 32,000 টাকা। সব আমার ভালো কাজের ফল। আর মেঘা আমার নিচে কাজ করে এখন। তবে এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। আগের মতো আপনি আপনি বলি না, এখন আমাদের কথা তুমিতে চলে এসেছে। আর পাশের ফ্ল্যাটে মেয়েটাও এখন ভালো খোঁজ খবর নেয়। মনে হয় সেদিন অনেক বড় উপকার করেছিলাম। আমি বসে আছি বিছানায়, আর আমার বউটা আয়নার সামনে দাঁড়িয়ে তার কোমর পর্যন্ত পরা চুলের চিরুনি করছে। নিজেকে সামলাতে পারছি না, উঠে গেলাম তার কাছে। পেছন থেকে তার পেটে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। তার শরীরটা শিউরে উঠল, আর তার চুলের মধ্যে নাক ডুবিয়ে দিলাম। চুল থেকে মাতাল করার মতো সুগন্ধ বের হচ্ছে, নিজেকে নেশাগ্রস্তর মতো লাগছে। ওর কানে ফিসফিসিয়ে বললাম, এই তোমার চুল থেকে মাতাল করার সুগন্ধ আসে কেন? কথাটা বলেই ওর কাঁধের ওপর থেকে চুল সরিয়ে সেখানে আলতো করে চুমু দিলাম। আমার বউটা কেঁপে উঠল। এখন পেটে হাত দিয়ে আছি, আর সে কাঁপছে। তখন তার কানের ললিতে একদম হালকা কামড় দিলাম। সঙ্গে সঙ্গে আমার হাত শক্ত করে জড়িয়ে ধর। ওকে আমার দিকে মুখ করে দাঁড় করালাম। ওর গোলাপি ঠোঁট দেখে নিজেকে আর সামলাতে পারছিলাম না, ডুবিয়ে দিলাম তার ঠোঁটে আমার ঠোঁট। দিস স্টেপ আদর অনলি ফর মাই বউ। হঠাৎ করে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। হাই হাই, বউটারে আদর করতে পারলাম না। কত সুন্দর ছিল স্বপ্নটা। ইস রে, মিস করলাম আদরটা। বিছানা ছেড়ে উঠে ভালো মতো ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। আজকেও খাওয়া দাওয়া করে একটু আগে বের হলাম ফ্ল্যাট থেকে। চলো চলো তাড়াতাড়ি। কেন? এখনো তো জানো না আজকে স্যারের কই না তো। তো চলো এখন। হ্যাঁ চলো। দুজনে রিক্সা নিয়ে চলে আসলাম অফিসে। একটু পরে আমি আমার ডেস্কে যে কাজ করতে শুরু করে দিলাম। তখন পিয়ন চাচা এসে ডেকে গেল। বসের রুমে নাকি আমার ডাক পড়েছে। আমি যে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। তবে রুমে শুধু একটা মেয়ে আছে, বস নেই। তার মানে এটাই স্যারের মেয়ে আর নতুন বস। আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম। বলে আমার দিকে তাকালো। আর আমি তো দেখেই হয়ে গেলাম। এ কি মানুষ নাকি সাক্ষাৎ একটা পরী? মানুষ এতটা সুন্দর হতে পারে নাকি? মায়াবী টানা টানা 2টা চোখ, চুল বেঁধে রেখেছে, তবে খোলা রাখলে হয়তো আরও সুন্দর লাগতো। গোলাপি ঠোঁট 2টা দেখে কেমন জানি হারিয়ে যাচ্ছি। আর চোখের মায়ায় তো আরও আগে ডুবে মরেছি। সব মিলিয়ে যেন নীল আকাশে সেই পরীদের রানী আমার সামনে বসে আছে, আর আমি এক মনে তার দিকে। হঠাৎ আমার ভাবনায় ছেদ ফাটিয়ে দিয়ে গালে কষে একটা থাপ্পড় পড়লো। তাকিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টিতে। কি ফাইল করেছিস সেটা? কাজ করতে পারিস না তো আছিস কেন অফিসে? আমি তো ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। আমি কোনো ফাইলে ভুল করিনি। এই রাগী পরিটার বুঝি ভুল হচ্ছে কোথাও, মনে মনে বলছি। চুপ আছিস কেন? উত্তর দে। উত্তর কেমনে দিবি? ভুল করেছিস যে। 1 ঘন্টার মধ্যে ফাইলটায় জানি না কি করবি। এই নেন। যে বসে পড়লো। আমি এখনো হাঁ করে তার সৌন্দর্য করে তাকিয়ে না থেকে যেই কাজটা কমপ্লিট কর। চলে আসলাম আমার ডেস্কে। ও, ওর পরিচয় তো দিলাম না। ওর নাম কেয়া, পুরো নাম বলবো না। আর সে কে এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। আরে ও তো বসের মেয়ে। সে যাই হোক, আমি 45 মিনিট পরে ফাইলটার কাজ শেষ করে ওনার রুমে গেলাম। হ্যাঁ আসুন। ফাইলটির কাজ কমপ্লিট ম্যাম। যাক, শান্ত হল। দেন তো দেখি। আমি ফাইলটি এগিয়ে ম্যামের টেবিলে রাখলাম। উনি তা নিয়ে এইবার সব ঠিক আছে, আসতে পারেন। ম্যাম, একটা কথা ছিল। বলুন। ফাইলটি আমার হাতে দিন। কি দেখাবেন?
দিন তাহলে বুঝবেন। কে আমাকে ফাইলটা দিল। আমি ফাইলটা বন্ধ করে ওনাকে দেখালাম, কারণ যাকে যাকে দেওয়া হয় তাতে কোনায় ছোট করে নাম লেখা হয় যাতে চেনা যায়, পরে আবার মুছে ফেলা হয়। আমিও ওনাকে নামটি দেখালাম, সাদমান। ম্যাম, এইখানে লেখা আছে সাদমান। আর জি, আমাকে থামিয়ে বলল, ঠিক মতো দেখে সিদ্ধান্ত নিন ম্যাম। কাজে মন দিন। যান। জি। আমি ওনার রুম থেকে বেরিয়ে এসে আমার ডেস্কে বসলাম। শুধু বিনা কারণে আমাকে মারলো। হাতে অনেক শক্তি আছে, গালটা লাল হয়ে গেছে আর এখনও ব্যথা করছে। সেদিনের মতো কাজ করে ছুটির পর বাসায় চলে আসলাম। থাপ্পড়ের ঠেলায় মাথা ব্যথা শুরু করেছে, তাই কিছু রান্না না করে বিস্কুট খেয়ে শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আবার বিস্কুট খেয়ে আবার ঘুম। আমার সামনে আমার বউ একটা সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সে শুধু আমার জন্য এবং শুধু আমার সামনে শাড়ি পরে। আমি আস্তে আস্তে তার কাছে এগিয়ে গেলাম, যে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরে ওর কপালে চুমু দিলাম। 2 চোখে চুমু দিতে কিছুটা কেঁপে উঠল। তারপরে গাল, নাক আর ঠোঁটে আলতো করে চুমু দিলাম। গলায় চুমুতে ভরিয়ে দিলাম। আমার বউটা এতক্ষণে কাঁপতে লেগেছে আদরে। আমি হাঁটুতে ভর দিয়ে ওর সামনে পেট থেকে শাড়িটা সরাতেই ফর্সা পেটটা চোখে পড়ল। মাঝখানে সুন্দরভাবে নাভিটা দেখা যাচ্ছে। আর লোভ সামলাতে পারলাম না। কোমরের 2 পাশে হাত রেখে একটা গাঢ় চুমু দিলাম ওর পেটে। আর সঙ্গে সঙ্গে কেঁপে উঠে আমার খামচি দিয়ে ধরলো। ঠিক তখনই কানে আজানের প্রতিধ্বনি ভেসে আসলো। দূর, আজকেও স্বপ্ন। কবে যে বিয়ে করে এমনি বউকে আদর করব আল্লাহ জানে। কি আর করার, উঠে ভালো মতো ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করলাম। নামাজের পর শুতে এসে পেটের টান অনুভব করলাম, তাই আর বিছানাতে না যেয়ে রান্নাঘরে গেলাম। যে ভাত উঠিয়ে দিলাম গ্যাসের চুলায়, আর একটা আলু সেদ্ধ করতে দিয়ে ডিম ভাজতে লাগলাম। আলু ভর্তা, ডিম ভাজি, ভাত, আমার প্রিয় খাবার। খাওয়া শেষ করে গোসল করে পোশাক পরে আতর মাখলাম একটুখানি। আমি সেন্ট পছন্দ করি না, আর ওইটা হালালো না, তাই। তারপরে প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম অফিসে। যাক, কপাল ভালো, আজকে তাহলে রাগী পরিটা আসেনি। আজকে স্যার নিজে এসেছে, এই জন্য অনেক সেফ ফিল করছি। কারণ মেয়ে মানুষের ভরসা নেই, কখন যে কি বলে মেরে দিবে আপনি আন্দাজও করতে পারবেন না। দিনকাল ভালোই চলছে এখন। অফিসের কাজের চাপ তেমন নেই, কারণ পরের মাসে চাপ থাকবে অনেক। এটা স্যার আগেই সবাইকে জানিয়ে দিয়েছেন। এতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই, কারণ আমার কাজে আমি সর্বদা প্রস্তুত। একদিন অফিসে বসে বসে টুকটাক কাজ করছিলাম, তখন মেঘার আগমন ঘটল। আমি তখনই কাজই করছি। ভালো। কি করো? এই তো টুকটাক। ও গুড, করো। কিছু বলবে? বলতেই তো আসলাম। তাহলে বলে ফেলো। কোনো প্রকার অফিস থেকে আজ দুজনে কফি শপে বসে কফি খাবো। আমার তো হঠাৎ করে ভালো লাগে না যে, তাই ভাবলাম আর কি। ওকে, ডান। সত্যি? তো সুন্দরীর প্রস্তাব কি? ফাজিল, কাজ করো। গেলাম। পাগল একটা। হ্যাঁ, অফিস শেষে দুজনে একটা কফি শপে গেলাম। 2 কাপ কফি অর্ডার করে একটু গল্প করলাম। তখনই কফি চলে আসলো, না মানে ওয়েটার নিয়ে আসলো। কফি শপে থাকাকালীন শুধুমাত্র গল্পই হয়েছে, আর বাসায় আসার সময় তো আরও, কারণ হেঁটে হেঁটে এসেছি। একটা বিষয় লক্ষ্য করলাম যে মেঘা অতিরিক্ত কথা বলে। বন্ধুসুলভ মানুষদের সাথে আরও কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। বাসায় এসে মেঘা 3 তলায় ওর ফ্ল্যাটে প্রবেশ করলো, আর আমি আমার উপরের ফ্ল্যাটের দিকে আসতে লাগলাম। এসে চাবি বের করে যেই না দরজা খুলতে যাব, তখনই পেছন থেকে কে যেন নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি, কি ব্যাপার, আজকে নাম ধরে ডাকছো কেন? আমি তোমার বড়। রাখো তোমার ভাইয়া বলা, আমি না। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? কই না তো, সমস্যা। আচ্ছা গুড। শোনো, রাতে আমি বিরিয়ানি দিয়ে যাব। এই কথাটা বলে দৌড়ে ওর রুমে গেল। আমি হাসতে হাসতে দরজা খুলে ফ্রেশ হয়ে একটা স্পিরিটের ক্যান খুলে পান করতে করতে টিভিতে WWE দেখছি। জন সেনা, রোমান সিংস
সেট রোলান্স, আজ, এ জে মোস্তাফা, বারুন, রেন্ডি, এদের ভালো লাগে। 16 টিম, ওয়ার্ল্ড ইভেন্ট চ্যাম্পিয়ন জন সেনা, নোবডি ক্যান ডু 16 আমি কখনোই শুদ্ধ ইংলিশ বলি না, কিন্তু ফর ইউর ইনফরমেশন এর জাহান্নামি হবে। যাই হোক, আমি টিভি দেখছি, তখন হঠাৎ করে আমার ফোন বেজে উঠল। হাতে নিয়ে দিকে আননোন নাম্বার, 7-5 ভেবে কলটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে একটা সুন্দরী মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, আর কণ্ঠটা ভালো, কিন্তু আপনি কে? আজিব, আমি কি করে চিনব? তবে আওয়াজটা খুব পরিচিত লাগছে। টুট টুট টুট, যা কেটে দিল। দূর, কে না কে আজাইরা ফাজলামি করতে বিরক্ত করতেছে হয়তো। আমি নামাজ আদায় করে মাত্র বসছি, তখনই কলিং বেল বেজে উঠল। যে দরজা খুলতেই নাকে বিরিয়ানির সুগন্ধ আসলো, সাথে সাথে পেটের ক্ষুধার টানও। অবশ্যই। কিছু খেয়েছো? গুড। এই বিরিয়ানি উপস, ভালোই তো। খেয়ে নিও। বিরিয়ানিটা টেবিলে রেখে এক দৌড়ে পালালো। মনে বিয়ের কথাতে হয়তো লজ্জা পেয়েছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই আর দেরি না করে হাত মুখ ধুয়ে বিরিয়ানি গিলতে থুক্কু খেতে বসে পড়লাম। বাহ, বিরিয়ানির স্বাদ তো ভালোই হয়েছে, যা ছিল সব পেটের ভিতরে। তারপরে মনে হচ্ছে আরও খাবো। এইভাবে গেল আরও 10-12 দিন। একদিন অফিসের একটা ফাইল কমপ্লিট করে স্যারের রুমের দিকে যাব, তখন দেখি ফারিয়া আর কেয়া বসে আছে। ম্যাম, এই যে ফাইলটা। আরে মামা মানে? আমার আম্মুর ভাইয়ের অফিস। সেটা আপন। তাহলে আমি তো জানিই না তুমি এখানে কাজ করো। তাছাড়াও আমার আব্বু আম্মু পালিয়ে বিয়ে করেছে বিদায় তাদের সাথে মামা রাগ করে কথা বলে না। তবে আমাকে কি হলো? এটা কি গল্প করার জায়গা? নিজে কাজ করুন, যান। আমি ডেস্কে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে বাসায় যেয়ে প্রতিদিনের মতো একই রুটিন অনুযায়ী খাওয়া, নামাজ আদায় করার, ঘুমানো। সেদিন বাসায় আসার পর একটু ছাদে গেলাম, দেখি ফারিয়া দাঁড়িয়ে। কখন এসলে? মাত্রই। কিছু বলেও? কে আপু অনেক ভালো, তবে একটু রাগি। তবে কিছু মনে করো না প্লিজ। আরে না, এতে মনে করার কি আছে? একটু না, অনেক রাগী মনে মনে। গুড বয়। রাতে খাবে কখন? এই তো 9টার সময়। অবশ্যই। ওকে, তাহলে একদিন দাওয়াত দিও। আর কিছু? বলবো তো। চোখ বন্ধ করো। কেন? প্লিজ বন্ধ করো। আরে না, তুমি করো। ওকে, করছি। তুমি ছেলেটা অনেক কিউট, হ্যান্ডসাম, হট। ইচ্ছে করে খেয়ে ফেলতে। কথাটা শুনেই ভেবাচাইয়া খেয়ে গেলাম। চোখ খুলতে যাব, সে সময় ফারিয়া আমার গালে একটা চুমু দিয়ে দিল ভোদর। এক দৌড়ে নিচে চলে গেল। আমি এখনো শখের মধ্যে আছি। মেয়েটা বলে কি আমাকে নাকি খেয়ে ফেলবে। লুচ্চা ছেমরি, লজ্জা শরম বলতে কিছুই নাই। দোয়া দরুদ পরে বুকে ফু দিয়ে ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে নেমে একদম ফ্ল্যাটে যেয়ে দরজা লক। উফ, বাঁচা গেল। 11 দিন কেটে গেল, আর কিছুদিন পরে 32,000 টাকা পাবো। টাকায় ছিনিমিনি করবে মোর। একদিন রাতে বসে বসে আমি টিভি দেখছিলাম, বেজে 10 মিনিট। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। এত রাতে আবার কে এসেছে? মনের ভুল ভেবে আবার টিভি দেখায় মনোযোগ দিলাম। আবার কলিং বেল বেজে উঠলো। তখন আমি আর বসে না থেকে উঠে গেলাম দরজার কাছে। আস্তে আস্তে দরজাটা খুলতে ঝড়ের গতিতে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটে লাগিয়ে পাগলের মতো। সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করে নিলাম। মেয়েটি একদম পাগলের মতো করে চুমু দিয়ে চলেছে। আমি যে তাকে ধাক্কা দেব সেই সামান্য জ্ঞানটুকু লোপ পেয়েছে। মেয়েটির এরকম ব্যবহার মনে হচ্ছে সে খুব আমাকে একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। দম বন্ধ হবার উপক্রম হচ্ছিল, কিন্তু সে মেয়ের সেদিকে কোনো খেয়ালই নেই। আমি হাঁপাতে লাগলাম, আর বুঝলাম সেও একটু হাঁপাচ্ছে।
আমি এখনো মেয়েটার চেহারার দিকে তাকাইনি। আমি সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম। আমার পায়ের তলা থেকে জমিন সরে গেল, মাথার উপর আকাশ ভেঙে পড়ল। এ কাকে দেখছি, আর হঠাৎ সে এমন ব্যবহার করছে কেন? নাকি ভূত দেখছি? আপনারা নিশ্চয়ই ভাবছেন কে এটা। এইটার কেউ না, আমার অফিসের বসের মেয়ে কেয়া। কিন্তু তার এমন ব্যবহার কিছুতেই বুঝে উঠতে পারছি না। চোখ দুইটা বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। সে মুচকি মুচকি হাসছে, কিন্তু আমার মুখে হাসি নেই। আমি এতটাই বিস্ময় যে মুখ দিয়ে কথা বের করতে পারছি না, শুধু তার দিকে তাকিয়ে আছি। কি হলো? ওই, ওভাবে তাকিয়ে আছো কেন এত? দেখো, আমার লজ্জা করছে তোমার তাকানোতে। দেখো, আমার লজ্জা করছে তোমার তাকানোতে। ওই, কি হলো? হ্যাঁ কি 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 হলো? আমার ধাক্কা দিল। তার কই তাকিয়ে আছি? দুষ্টু। কিস করলো উনি আর দুষ্টু হলাম আমি? বাহ। কিন্তু কেন? আমার বাবুটাকে আদর। যা শুনেছ তাই। আর আপনি কি করছো? কি সব বাজে বকছেন? মাথা ঠিক আছে তো নাকি গেছে? আর এত রাতে কেউ একটা ব্যাচেলার ছেলের রুমে আসে? আর আসলেও কি এসব করে নাকি? একদম চুপসে গেলাম সামান্য একটা মেয়ের ধমকানিতে। আদর করব। কাকে? বিয়ে করেন যান, আপনার বাবাকে বলুন, তাহলে যার সাথে বিয়ে দেবে তাকে আদর করবেন। চুপ একেবারে। বিয়ে তো তোমাকেই করব। দেখা যাবে। চলো চলো বাসর করি। কি? ওই মাথার তার ছিঁড়ছে নাকি? না তো, তোমাকে যেন না হারাই তার ব্যবস্থা। আচ্ছা, আপনি এসব করছেন কেন প্লিজ বলবেন? হাদারাম ভালো। মানে? আরো 2 বছর আগে থেকে। কি? কিন্তু আমি তো আপনাকে জানি ভার্সিটিতে সবসময় বই নিয়ে পড়ে থাকতে, কখনো তো কারোর দিকে ভালো। না, একদম না। এমন তার ছাড়া মেয়েকে ভালোবাসা অসম্ভব। কি বললি? আমার গেঞ্জির কলার ধরে। ভয় করি না। ওকে, বিয়ে তোকেই করব। শুনে রাখো, বিয়ে তো তোমাকেই করব, নয়তো নিজের জীবন। এইসব চিন্তা মাথা থেকে বাদ দেন, কারণ আমি ফকিন্নি, গরিব। আপনার সাথে আমার যায় না। চুপ একদম। আসছে সমস্যা নেই। তারপরে আবার আমার কাছে এসে আমার গালে ছোট্ট একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমার বিপরীত দিকের ফ্ল্যাটের দরজার কাছে যে কি যেন ভাবলো, তারপর আবার সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। ওর ফুপির বাসা, সেজন্য নক করতে চাইলো, কিন্তু করলো না। হয়তো গাড়ি নিয়ে এসেছে তাই চলে। যাক বাবা, আপদ বিদায় হলো। আমি দরজা ভালো মতো লক করে ওয়াশরুমে যেয়ে ভালো মতো ঠোঁট পরিষ্কার করে এসে শুয়ে পড়লাম। একটু আগে কি হয়ে গেল আমার সাথে ভাবতেই লজ্জা লাগছে। এই পিচ্ছি ছেলেটা ঠোঁটের ওপর নির্যাতন চললো, সেই শয়তান মাইয়াটা তোরে দেখা নিমু। তবে সত্যি বলতে কি, জীবনের প্রথম কিস ততটাও খারাপ লাগেনি অবশ্য। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। পরের দিন অফিসে যেয়ে কাজে মন দিলাম। দেখি আমার ডেস্কে 2টা ফাইল আগে থেকে রাখা আছে। আজকে বস আসেনি, কেয়া এসেছে। হয়তো কেয়াকেই অফিসের মালিক বানাবে, সেই জন্য আগে থেকে এমন করছে। লাঞ্চের সময় সবাই লাঞ্চ করতে গেল ক্যান্টিনে। আমার তেমন ক্ষুধা লাগেনি, তাই কাজই করছিলাম। তখন ম্যামের কেবিনে ডাক পড়লো আমার। কাজ রেখে গেলাম কিছুটা ভয়ে ভয়ে তার রুমে। অনুমতি নিয়ে প্রবেশ করলাম। যে দেখি কেয়া একটা বাড়িতে করে গোস্ত, আমি মাংস বলি না। আর পাশে। এই শোনো, পরের বার নক না করে সোজা রুমে আসবা, অনুমতি নিতে হবে না। আচ্ছা, কিন্তু ডাকলেন যে এখন? একটু 2টা ফাইল প্রায় শেষ, তাই কাজ করছিলাম। গুড বয়। না শোনা, কাজ তো নেই। ওই, কই যাবা? তোমার জন্য আমি। আমার জন্য? বসো যান, আমি খাওয়াই দিতেছি। ওকে, তোমার চাকরি নেই। দিন আমাকে, খাবো। কি আর করার, চাকরি হারানো যাবে না। আর যে ধরনের রাগী মেয়ে বলা যায় না, যদি সত্যি সত্যি চাকরি কেড়ে নেয়। আমি চেয়ারে বসে পড়লাম। আমি প্লেট নিতে যাব, তখনই দিল না।
কত জোরাজুরি করলাম, কিন্তু কাজের কাজ কিচ্ছুই হলো না। তবে এইভাবে কেউ খাইয়ে দিচ্ছে সেটা ভেবেও ভালো লাগছে। খাসির গোস্ত স্বাদটাও অনেক হয়েছে, সুন্দর। এভাবে প্রায় মাঝে মাঝে দুপুরে খাওয়াইয়া দিত। কেন জানি আমিও তখন সাথে সাথে হ্যাঁ বলতাম। আর ওর হাতের রান্নার স্বাদ অনেক সুস্বাদু। কিছুদিন পরে টাকা পেলাম বেতনের, পুরো 32,000 টাকা। এই মাসে বাসায় 1 টাকাও দেব না, কারণ ছোট একটা পার্টি দিয়েছি আমার ফ্ল্যাটে। আমার 2জন ছেলে কলিগ, বয়স আমার থেকে একটু বেশি, মেঘা আর কেয়া। কিন্তু এই খবর শুনে ফারিও আসতে চাইলো, তাই না করতে পারলাম না। সেদিন সন্ধ্যায় সবাই আমার ফ্ল্যাটে হাজির। 3টা মেয়েকে সুন্দর লাগছে। কেউ তেমন বেশি সাজেনি, হালকাভাবে সেজেছে। তবে এই হালকা সাজেই কেয়াকে অপূর্ব সুন্দরী লাগছে। আসমানের কোনো পরি যেন আমার রুমে এসে নেমেছে। পার্টির জন্য কোনো বিয়ার বা অন্য কিছু কিনিনি, শুধুমাত্র সবাই গল্পগুজব করে সময় কাটালাম আর হালকা মিউজিক। অনেকদিন পরে এমন হাসাহাসি আর মজার সময় কাটলো। আর কেয়া তো আমার কাছ থেকে সরছেই না। রাত 10টার দিকে খাওয়া দাওয়া সেরে ছেলে কলিগ 2জন চলে গেল, কারণ তাদের বাসা দূরে। কিয়ার বাসাও দূরে, কিন্তু ও নাকি আজকে রাতে ফারিয়ার বাসায় থাকবে। আর মেঘা তো আমার নিচতলায় রুম, তাই ওর কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটু অস্বস্তি লাগছিল, কারণ আল্লাহ বাঁচাইও, একটু পর মেঘাও চলে গেল ওর ফ্ল্যাটে। তারপর কেয়া জোর করে ফারিয়াকে ওর ফ্ল্যাটে পাঠিয়ে দিয়ে দরজাটা লক করে আবার আসলো। এতে আমার কিছুটা ভয় হতে শুরু করলো, আবার যদি সেদিনের মতো করে। কি হলো, এভাবে দরজা লক করে? না, আপনি জান। না, যাব না। ওকে, একটা কিস করো। মনে কর আমি পারবো না। কথাটা বলেই নীলা খাটের উপর বসে পড়লো। পুরো 10 মিনিট হলো কেয়া উঠছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। এর সাথে জোরাজুরি করেও যাবে না। যদি চিল্লানি দেয় তো আমি শেষ। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওকে, কিস। আপনার পা ধরি, ক্ষমা করেন। পায়ের দিকে হাত বাড়িয়ে বললাম। চোখ বন্ধ করেন। পাগল। ওকে, করলাম। দাও চুমো। দিচ্ছি। আমি কেয়ার কাছে এগিয়ে যেয়ে ওর গালে আলতো করে একটা চুমু দিলাম। আর তখনই ওর গোলাপি ঠোঁটের কোনায় মিষ্টি হাসির হাবা দেখতে পেলাম। চমৎকার লাগছিল তখন ওর চেহারাটা। তুমি ফারিহার থেকে দূরে থাকবা। ও, তা কি একটু বলবেন তো? ওই সেদিন বলে জানি, আমাকে নাকি খেয়ে ফেলবে কাছে পেলে। তুমি প্লিজ ওর সাথে মিশবা না, প্লিজ। আচ্ছা আচ্ছা, মিশবো না। এই তো, গুড বয়। তুমিও ঘুমাও। গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট। তারপরে আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। আমিও হাত ছেড়ে বাঁচলাম। আমি এসে সোজা বিছানায় গা এলিয়ে দিলাম। আর তখনই ঘুম এসে চেপে ধরলো, আর আমিও ঘুমের দেশে হারিয়ে গেলাম। কিছুদিন পর আজকে হঠাৎ করেই অফিসটা ছুটি দেওয়া হয়েছে। এখন কে আমাকে অন্য কোনো মেয়ের কলিগের সাথে কথা বলতে দেয় না, সবসময় কাজের ওপর রাখে যাতে কথা বলতে না পারি। তবে বেতনটাও বাড়তি করে 40,000-এ রূপান্তরিত হয়েছে। কেয়ার জন্যই এত টাকা বেতন পাচ্ছি, নয়তো হতো না। তো সেদিন সকালে বসে টিভি দেখছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। আমি যে দরজা খুলে দেখি ফারি। মর্নিং। তা হঠাৎ এত সকাল? ওই যে দেখো, ওইটা কি? আমি সেদিকে ঘুরতেই ফারিয়া আমার গালে একটা চুমু দিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আসলে পাগলি মেয়েটা। মুচকে একটু হাসি দিয়ে দরজা লাগাতে যাব, তখনই চোখ পড়লো সিঁড়িতে। আমার গালে একটা চুমু দিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আসলে পাগলি মেয়েটা। মুচকি একটু হেসে দরজা লাগাতে যাব, তখন চোখ পড়লো সিঁড়িতে। আর তখনই চোখ ছানাবড়া হয়ে গেল। কেয়া দাঁড়িয়ে আছে, তার মানে সব কিছু দেখেছে ও, কারণ ওর চোখ দুটো লাল হয়ে আছে রাগে। আর গাল এবং কানও লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এত পরিমাণে রেগে আছে ও।
ওর শরীর কিছুটা কাঁপছে, যেমনটা আমার হয় অতিরিক্ত রাগ উঠলে। তার মানে আজকে আমি শেষ। ও তো মেয়েদের থেকে দূরে থাকতে বলেছিল, আর ফারিয়ার থেকে তো আরও দূরে। আর আজকে ফারিয়া তো গালে চুমু দিল, তাও আবার জমের সামনে। আল্লাহ বাঁচায় নিও। কেয়া সিঁড়ি বেয়ে আমার কাছে আসলো, তারপর জোরে একটা ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঠেলে দিল। রুমে প্রবেশ করে দরজাটা ভালো মতো লক করলো একটু আগে কি করলি? নরম সুরে। তবে এটা কথা ঝড় ওঠার আগে পরিবেশটা কিন্তু শান্ত থাকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস নেই। বল। এইবার বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে বলল, কি হলো? একেবারে চুপসে গেছি এইবার। ও তোকে চুমু দিল কেন কুত্তা? ওই মেয়েটা এমনই। এমনই মানে কি? এমনই ও। এর আগেও কি এমন করেছে নাকি? একদিন সন্ধ্যায় ছাদে এভাবে কিস দিয়ে পালিয়েছে। আর তুইও সেটা হজম করে নিলি, তাই না? কিছু বলতে পারিস? মেয়ে মানুষ কি দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। আমি তো ভেবেচায় খেয়ে ওর দিকে তাকিয়ে আছি। প্রচণ্ড ব্যথা শুরু করে দিয়েছে গালের। হাত নাকি হাতুড়া কে জানে। তারপরে আরও কত কি বলে গাল দিতে লাগলো। আমি বেচারা কি আর করবো, দোষ করেছি তাই। জানিস তোকে কেন মেরেছিলাম প্রথম দিন? কারণ তোকে খুব মিস করছিলাম। আর তুই সেদিন 3টা মেয়ে স্টাফের সাথে হেসে হেসে কথা বলছিলি, তাই রাগ সামলাতে না পেরে মেরেছি। তারপর থেকে সব মেয়েদের বলে দিয়েছি তোর সাথে যেন কথা না বলে, আর তোকেও বারণ করেছি। আর তোকে যে বলেছিলাম ফারিহার থেকে দূরে থাকবি, কিন্তু তুই কি করলি লুচ্চার মতো? ও তোকে চুমু দিয়ে পালালো আর তুই প্রতিবাদ না করে মুচকি হাসছিস। ছি, এতটা নিস তুই! কি দেখে যে তোকে ভালোবেসেছিলাম আল্লাহ ভালো জানে। তবে তোকে এটার শাস্তি ঠিক দিব। আমি চুপ থাকতে পারলাম না, আমারও রাগ উঠে গেল। তাই আমিও রাগের মাথায় বকতে লাগলাম, থামেন তো আপনি। আপনি কে? হ্যাঁ, আমার বিয়ে করা বউ নাকি যেভাবে শাসন করছেন? আসছে অধিকার দেখাইতে। আমি কি একবারও বলছি আপনাকে যে আমি আপনাকে ভালোবাসি? আর বলতে পারলাম না। তার আগে কেয়া বাঘিনীর মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমার ঠোঁট জোড়া আয়ত্ত করে নিল। ওরে আল্লাহ, আল্লাহ বাঁচাও! মাইয়া করে কি হারামি সেমরি! কিস করার বদলে ঠোঁট কামড়ায়া ইস অসহ্য ব্যথা করতে লাগলো। এক ঝটকায় ওকে আলাদা করলাম। ওকে আলাদা করে চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ ওর গোলাপি ঠোঁট লাল লাল কি যেন লেগে আছে অনেকটাই। সন্দেহবশত আমার ঠোঁটে হাত দিলাম। হাত চোখের সামনে নিয়ে আসতে দেখি আল্লাহ, এই কেমন রাক্ষসীর পাল্লায় পড়লাম! রক্ষা করো মোরে। মানুষ রেগে গেলে কত কি না করে, মারে, গালি, এইসব। আর এই মেয়ে দেখছি এসবের পাশাপাশি ঠোঁটো কামড়ায়। কথা বলতে পারছি না, অসহ্য যন্ত্রণা করছে, হালকা রক্ত পড়ছে। আর শয়তান মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ মুখে কোনো দয়া মায়ার ছাপ দেখতে পারছি না আগের মতো, শুধু রাগান্বিত মুখটা। বুঝতে পারছি সামান্য একটা কারণে এতটা রিয়েক্ট করাটা ঠিক হয়নি ওর। এসব ভাবছি, আর হঠাৎ করে কষে একটা থাপ্পড় পড়লো আমার গালে। এইবারে থাপ্পড়টা অতিরিক্ত জোরে পড়েছে, ব্যথা আরও বেড়ে গেল। না পারছি ওকে মারতে, আর না পারছি সইতে। কারণ ওকে যদি মারি, তাহলে যদি চিৎকার করে, তাহলে সবাই আমাকে খারাপ। আমি পুরো আবুল বনে গেছি। তারপরে কেয়া চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল, আমার সাথে বেইমানি করার প্রতিশোধ আমি নেবই। কেয়া যাওয়ার পরে দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যেয়ে ঠোঁট পরিষ্কার করে বাসায় থাকা মেডিসিন লাগিয়ে দিলাম। কিন্তু তারপরও গাল আর ঠোঁট দুটোই ব্যথা করছিল। ব্যথা নিয়ে শুয়ে পড়লাম বিছানায়। ঘুম আসছিল না, তারপরও কষ্ট করে ঘুমানোর চেষ্টা করলাম। সন্ধ্যার দিকে ঘুম থেকে জাগনা পেলাম। পেটে কোনো দানা পানি যায়নি, খুব ক্ষুধাও লেগেছে, তবে মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। অনেক কষ্টে ওঠার চেষ্টা করছি, কিন্তু পারছি না। 2 মিনিট পার হয়ে গেল, তারপরও আবার বেল বাজতে লাগলো। তখন কষ্ট করে উঠে যেয়ে দরজাটা খুলে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। দেখি মেঘা দাঁড়িয়ে আছে, আর ওর হাতে প্লেট। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর ঠোঁটে রক্ত জমাট হয়ে আছে মনে হচ্ছে। জানি না, হয়তো জ্বর এসেছে আর ঠোঁটে লেগেছে সকালে। মিথ্যা বললাম বলে আমার কপালে হাত দিয়ে চমকে উঠল। হায় আল্লাহ, এ কি অবস্থা তোমার? শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। ও কিছু বলবে কি? একটু দাঁড়াও প্লিজ। মেঘা তাড়াতাড়ি করে আমার খাবার টেবিলে যে প্লেটটা রেখে আমাকে ধরে নিয়ে যে আমার খাটে শুয়ে দিল। তারপর তাড়াতাড়ি আমার রুম থেকে বেরিয়ে গেল। হয়তো ও রুমে গেছে। 2 মিনিট পরে আবার ফিরে আসলো।
হাতে কয়েকটা ওষুধ নিয়ে এসেছে, কারণ আমার রুমে কোনো ওষুধ ছিল না জ্বরের। আমার জন্য দোয়া করবেন, সত্যি জ্বর আসছে আমার। মেঘা যে প্লেটটা নিয়ে এসেছিল তা নিয়ে এসে আমাকে খেতে বলল, কিন্তু আমার খাওয়ার রুচি নেই আর ঠিকমতো খেতেও পারবো না। তবে প্লেটে বিরিয়ানি ছিল, তারপরেও রুচি হলো না খাওয়ার। খেতে ইচ্ছে করছে না, চুপ করে খেয়ে নাও, তারপর ওষুধ খাবা। ইচ্ছে করছে না আর তুলে খাওয়ার মতো শক্তিও পাবো না। ওকে, ওয়েট করুন। তারপরে ওয়াশরুমে যেয়ে হাত পরিষ্কার করে আসলো। আমি খাবো না, তারপরও এক প্রকার জোর করে খাইয়ে দিল ওর হাতে। এই জ্বরের মধ্যে বিরিয়ানির স্বাদটাও তিতা লাগলো না, তবে জ্বর হলে রুচি হারিয়ে যায়। খাওয়ার পরে দুইটা ওষুধ খাইয়ে দিল, একটা জ্বরের আর অন্যটা ঘুমের। তবে ঘুমের বড়িটা ততটাও হাই লেভেলের না, নয়তো পটল তুলতে হতো। আমি শুয়ে পড়লাম। মেঘা আমার শরীরের উপর কম্বলটা টেনে দিল। একটু পরেই তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আমার ঘুমের পরে মেঘা ওর নিজের ফ্ল্যাটে চলে গেল, কিন্তু যাওয়ার সময় ফ্ল্যাটের একটা চাবি নিয়ে যায় আর ওপাশ থেকে লক করে যায় দরজা। এখন চাবি ছাড়া কেউ খুলতে পারবে না। সকালে চোখ খুললাম, তখন সময় 10:22, মানে এতক্ষণে অফিস শুরু হয়ে গেছে। আজকের দিন সহ আরও কয়দিন যে মিস করতে হবে অফিস আল্লাহ জানে। এখনও শরীরে জ্বর আছে অনেক। কি মেয়েরে বাবা, এমন মারা মারলো যে জ্বরের মধ্যে পড়ে গেলাম। মেঘা রুমে প্রবেশ করলো। আমি একটু ওঠার চেষ্টা করলাম, তখন মেঘা সাহায্য করলো। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেবে। কিন্তু তুমি অফিসে যাওনি আজ? না। কেন, আজকে মিস করলে কেন? তোমাকে অসুস্থ অবস্থায় রেখে কি করে যাই বলো? হাজার হলে তুমি আমার বন্ধু। ম্যাম তো না, সমস্যা কথা শুনলে বকবে না। তারপরও তোমার মা বাবা কি ভাববে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব বলেছি। আর তারাও বলেছে তোমার সেবা করতে। তুমি সুস্থ হয়ে ফ্রেশ হবে। চলো। তখন মেঘা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসলো। যদিও হাঁটতে পারছিলাম না, কিন্তু যদি পড়ে যায় সেজন্য মেঘাকে ধরে রেখেছি। তারপরে ফ্রেশ হয়ে রুমে এসে আবার বিছানায় হেলান দিয়ে বসলাম। এখনও তুলে খাওয়ার জোর নেই তেমন, তাই মেঘাই খাইয়ে দিল। তারপরে জ্বরের ওষুধ খাইয়ে দিল। মানতেই হবে মেয়েটা ভালো, নয়তো এই যুগে এভাবে সাহায্যকারী মেয়ে পাওয়া সহজ কাজ না। এমন একটা পরোপকারী বন্ধু পেয়ে খুব ভালো লাগছে। তখন ফারিয়া রুমে আসলো। আমার কি হয়েছে শুনে ওরও মন খারাপ হয়ে গেল। বেচারি হয়তো আমাকে খুব পছন্দ করে। আমি শুয়ে আছি আর ওরা দুজন বসে গল্প করছে। যা বুঝলাম, গল্পের প্রধান টপিক আমি। মেঘা তেমন কিছু না বললেও ফারিয়া আমার কথা বলেই বকবক করে যাচ্ছে। আমি এমন, আমি তেমন, এসব হাবিজাবি আর কি কথা বলছে ফারিয়া। আর ওর কথা শুনে মনে হচ্ছে মারাত্মকভাবে আমাকে পছন্দ করে। কিন্তু আমি যে কাউকে পছন্দ করি না, তবে কেয়াকে পছন্দ করতাম। আর এখন মনে হচ্ছে কেয়াই আমার প্রধান শত্রু। দুপুরবেলা মেঘা রান্না করে এনে খাইয়ে দিল, আর সাথে তিতা ওষুধটা। আমার বড়ি খেতে একদম ভালো লাগে না, কেমন জানি বমি বমি লাগে। তারপরও কষ্ট করে আগে মুখে পানি নিয়ে তারপরে বড়িটা মুখে দিয়ে গিলছি। না মানে আমি একটু ছোট বাচ্চাদের মতো তো, তাই আর কি। বিকেলবেলা জ্বরটা একটু না অনেকটাই কমেছে, সেজন্য শরীর ঘামতে শুরু করেছে। উঠে ওয়াশরুমে যেয়ে শরীরটা কাপড় বদলে আবার রুমে আসলাম। ড্রয়িং রুমে মেঘা বসে বসে টিভি দেখছে। একটু আগে মেঘার মা এসে দেখে গেল। আমি যেই না রুম থেকে বের হতে যাব, তখনই বাম চোখে কি যেন পড়লো। চোখ জ্বলতে লাগলো। তখনই চোখ খুলতে পারছিলাম না। বিছানায় যেয়ে বসে জোরে ডাক দিলাম, মেঘা। এই কি হলো? ধরপড়িয়ে আসলো। চোখে কি যেন পড়ছে, জ্বালা করছে খুব, প্লিজ বের করো। ও আচ্ছা, দেখি। তখন মনে হলো ফ্ল্যাটে কেউ প্রবেশ করলো, কিন্তু কে সেদিকে মনোযোগ দিলাম না। কারণ চোর হলে প্লেট গ্লাস ছাড়া কিছুই নিয়ে যেতে পারবে না চুপটি করে। আর টিভি নিতে গেলে তো ধরা খাবে, সেজন্য ভাবলাম পরিচিত কেউ। ফারিয়াই হয়তো আসলো দেখতে। মেঘা আমার সামনে এসে চোখ খুলে সেই পোকাটাকে বের করতে লাগলো। আর মেঘা এমনভাবে আছে যে পিছন থেকে দেখলে মনে হবে কেউ কিস করছে, আর দরজা থেকে তো এমনই দেখা যাবে। সেও ঠিক এমনটাই বুঝতে পারলো যে আমাকে কিস করছে মেঘা। এই জানোয়ার, কি করছিস তুই? আর কি হচ্ছেটা কি এখানে? প্রচণ্ড রাগ নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, এইবার আমি শেষ, এইবার আমি হালাল হয়ে যাব।